ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল। তো আজকে শুরু করছি কামরূপ মেট্রো ডিস্ট্রিক্টের প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা আছে এটা আজকে সলভ করবো। তো এখানে এমসিকিউ আছে 45 মার্কস এমসিকিউ আছে। তো এই 45 মার্কস এখানে আমরা সলভ করবো। তো স্টুডেন্ট সব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে খেয়াল করিও। তো আমি এগুলা সলভ করিয়া এখন। 1 নম্বর কোয়েশন, what is the name of the process where fatty food becomes rancid? মানে নিচের তেল বা চর্বিযুক্ত খাদ্যবস্তু দুর্গন্ধিতা হওয়ার কারণটা কিটা? এখানে একুরেট বাংলাটা পাওয়া যান না, মোটামুটি বাংলাটা আমরা যেরকম বুঝি ওরকম আমি বাংলাটা কইয়া দিমু। তো এখানে আমরা দেখা গেছে তেল বা চর্বিযুক্ত খাদ্যবস্তু তাকিয়া কেনে দুর্গন্ধিতা হয়। তো আমরা জানি তেল বা চর্বিযুক্ত খাদ্যবস্তু যেগুলো আছে এগুলার মাঝে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার কারণে এটা এক ধরনের জারণ হয়। তো এই জারণ হওয়ার কারণে এটা দুর্গন্ধিত হয়। তো আমরা যেগুলা প্যাকেটিং যেটা খাদ্যবস্তু আছে কুরকুরে, লেইস, তো এগুলার মাঝে কিতা হয় অক্সিজেনে বিক্রিয়া করিয়া এটার মাঝে তেলযুক্ত জিনিস আছে বা চর্বিযুক্ত জিনিস আছে। তো এটার লগে অক্সিজেনে বিক্রিয়া করিয়া একটা দুর্গন্ধিতার সৃষ্টি হয়, যার কারণে এইগুলা প্যাকেটও অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে নাইট্রোজেন গ্যাস বা অন্যান্য গ্যাস বরিয়া দেওয়া হয়। তো যার কারণে এই দুর্গন্ধিটা সরাইবার লাগিয়া। তো এখানে আমরা মেইন কারণটা হয়েছে অক্সিডেশন, মানে এটা জারণ। 2 নম্বর কোয়েশন, ক্যালসিয়াম অক্সাইড তীব্রভাবে জলের সঙ্গে বিক্রিয়া করার সময় নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি লিপিবদ্ধ করা হয়েছিল। শুদ্ধ পর্যবেক্ষণ হইল, ইহা একটি তাপগ্রাহী বিক্রিয়া। তো আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে CaO, এটা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে। তো বিক্রিয়া করার সময় করার পরে কিটা কিটা উৎপন্ন হয় আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করিয়া শীতলিত চুন উৎপন্ন হয়। তো আমরা এখানেও পাইছি যে শীতলিত চুন উৎপন্ন হইব। আর এই বিক্রিয়াটার হওয়ার সঙ্গে সঙ্গে এই যে মানে চুনাপাথর যেগুলো আছে, পোড়াচুন যেগুলো আছে, তো এগুলা কিতা হয় গরম হয়ে যায়, খুব বেশি গরম হয়, হিট হয়। তো হিট যেগুলা হয় এগুলারে আমরা জেনারেলি কই তাপবর্জী বিক্রিয়া। আর যেগুলা ঠান্ডা হয়ে যায় এগুলা হইল গিয়া তাপগ্রাহী বিক্রিয়া। তো এখানোর মাঝে আমরা ফাইয়ার একটা ফাইমু আমরা শীতলিত চুন উৎপন্ন হওয়ার, আর একটা ফাইমু ইহা একটি তাপবর্জী বিক্রিয়া। এর মানে আমরা 2 and 4 শুদ্ধ। তো এখানোর মাঝে দেখো 1 2 3 4 এদিকে দেওয়া আছে, আবার দেওয়া আছে ABCD। তো আমরা এখানে টিকমার্ক করবো ABCD যেগুলো আছে ওগুলা। তো এখানে আমরা 2 শুদ্ধ আছে আর 4 শুদ্ধ আছে। 2 আর 4 ওলা অপশনটা আছে আমরা ডি নম্বর। তো ডি নম্বরে আমরা ভাইয়া 2 and 4 এই দুইটা শুদ্ধ। নেক্সট দেখো 3 নম্বর, নিচের কোনটি আম্লিক প্রকৃতির? আম্লিক প্রকৃতি মানে অ্যাসিডিক ইন নেচার কোনটা আছে? তো এখানেও আছে গ্যাস্ট্রিক জুইস, লাইম ওয়াটার অর্থাৎ পাকস্থলীর রস, চুন পানি মানে চুনের জল, তেজ মানে রক্ত, আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এখানেও দেখি আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা হইল গিয়া এক ধরনের ক্ষার, NaOH। যেহেতু OH আছে তো এটা হইল গিয়া একটা ক্ষার। রক্ত এটাও না, চুন পানি না। পাকস্থলীর রস যেটা আছে, পাকস্থলীর রস যেটা রেখে গ্যাস্ট্রিক জুইস, তো এখানের মাঝে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো আমরা আম্লিক প্রকৃতির পাইছি একমাত্র পাকস্থলীর রস। কোয়েশ্চন নাম্বার 4, যদি একটা দ্রবণের pH 3 থেকে 4-এ পরিণত হয় তবে দ্রবণটি হবে কম আম্লিক, ক্ষারকীয়, অধিক আম্লিক, তীব্র ক্ষারকীয়। তো এখানের মাঝে একটা জিনিস আমরা খেয়াল করি যে pH-এর ভ্যালু আছে এখানেও 0 তাকিয়া লইয়া ওদিকে আছে 7 নিউট্রাল আর আপ টু 14 পর্যন্ত আছে। তো আমরা এখানেও আছে 3,
3 তাকিয়া যদি আমরা 4ও নেই তো যত ওদিকে যত যাইব অত এটার অ্যাসিডিটি বাড়িব আর ওদিকে যত যাইব অত তার ক্ষারকীয় ধর্মটা বাড়িব ওদার হইল কি বেস আর ওদার হইল গিয়া অ্যাসিড তো আমরা যদি দেখা যায় ওদিকে যাই যত উপর দিকে যাই তত আমরা কিতা হইব এটা অ্যাসিডিটি বাড়িব আর যত নিচের দিকে যাইমু অর্থাৎ বড় মানে 14 দিকে যত বেশি যাইমু অত বেশি আমরা বেস বাড়িব তো এখানেও আমরা দেখা গেছে 3 থেকে 4 হাজার মানে 14 দিকে যার এর মানে আমরা বেস বাড়ের আমলিক হোমের তো এটা কিন্তু ক্ষারকীয় হইতো নাই ক্ষারকীয় রোগী দেখো 7 যেটা আছে 7ও যাওয়ার পরে নিউট্রাল 7-এর উপরে যদি 8ও যায় তাহলে গিয়া ক্ষারকীয় বা 7.1 থেকেও ক্ষারকীয় আরম্ভ হয়ে গেছে তো অধিক আমলিক হইতো নাই তীব্র ক্ষার হইতো না তীব্র ক্ষার হইব গিয়া 14ও যাওয়ার পরে আর বেস হইব গিয়া 7.1ও যাওয়ার পরে তো এখানে আমরা অধিক আমলিক হইব যদি 4 থেকে 3 যাইতো তাহলে অধিক আমলিক তো আমরা এখানের মাঝে দেখি আর শুদ্ধ উত্তরটা হয়েছে গিয়া কম আমলিক অর্থাৎ 3 থেকে 4ও যার মানে এটা আমলিকটা কমর নেক্সট কোয়েশ্চন হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল রিয়াক্টস বায়োগ্যাসলি উইথ অক্সিজেন নিচের কোন ধাতুটি অক্সিজেনের সঙ্গে তীব্র বিক্রিয়া করে তো আমরা সাধারণত জানি সোডিয়াম এমন একটা বস্তু যেটা তীব্রভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তো আমরা এখানের মাঝে আরেকটা পাইছি সোডিয়াম পাইছি আর এই ফসফরাস পাইছি এই দুইটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যার কারণে একটারে জলের নিচে রাখা হয় আর একটারে কেরোসিন তেলে ডুবাইয়া রাখা হয় এটা তো আমরা অলরেডি আগে থেকে জানছি তো এখানের মাঝে আমরা দেখি আর সোডিয়ামটা হইলে গিয়া সব থেকে তেজস্ক্রিয় বস্তু আর এটা অক্সিজেনের সঙ্গে খুব বেশি বিক্রিয়া করে এরপরে দেখো 6 নম্বর নিচের মূলগুলির মধ্যে ধাতুকল্প বেছে নাও এখানের মাঝে ধাতুকল্প কিতা কিতা আছে তো আমরা জানি ধাতুকল্প যেগুলো আছে বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুনিয়াম এগুলো আছে ধাতুকল্প তো ধাতুকল্প হয়েছে যেহেতু আমরা এখানেও বোরনটা হইব নেক্সট কোয়েশ্চন in the formation of an ionic compound K2O each atom of K gives dash electrons to an atom of O তো আমরা দেখছি আর আয়নীয় যৌগ K2O যখন গঠন করা যাইব তখন এই K অক্সিজেনে কতটা ইলেকট্রন ত্যাগ করব তো এখানে আমরা যেহেতু K2O আছে এটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে আমরা দেখমু এটার মাঝে মাত্র 2টা ইলেকট্রন হে ত্যাগ করব মানে প্রত্যেকটা অক্সিজেনের লগে হে 2টা ইলেকট্রন হয়ে ত্যাগ করব নেক্সট কোয়েশ্চন দেখো ZnO and Al2O3 react with both acid as well as base to produce salt and water. These metal oxide are যদি ZnO আর Al2O3 এই ধাতব অক্সাইড যদি অ্যাসিড এবং বেস দুটার লগে বিক্রিয়া করে জল এবং লবণ উৎপন্ন করে তাহলে এই ধাতব অক্সাইডে আমরা কিতা হইমু তো এখানেও ম্যাক্সিমামে অতগুলা চিন্তা করবা যে এগুলা নিউট্রাল হইব কারণ হে অ্যাসিডের লগেও রিয়াকশন করে বেসের লগে রিয়াকশন করে কিন্তু এটা না এটা হইতো না এর কারণটা হইল কি দেখো অ্যাসিডে সবসময় বেসের লগে রিয়াকশন করে আর বেসে অ্যাসিডের লগে রিয়াকশন করে তো ZnO প্রথমে হয়েছে হে অ্যাসিডের লগে বিক্রিয়া করে যেহেতু তো আমরা এখানটা কইমু ZnOটা এক ধরনের বেস আবার যখন এটা দেখো বেসের লগে রিয়াকশন করে এর মানে হে নিজে একটা অ্যাসিড তো আমরা দেখিয়া যে এই ZnO আর Al2O3টা অ্যাসিডের লগে রিয়াকশন করে বেসের লগে রিয়াকশন করে অর্থাৎ যখন অ্যাসিডের লগে রিয়াকশন করব তখন তার নেশার আমরা ধরিয়া নিমু বেস আর যখন বেসের লগে রিয়াকশন করব তখন তার নেশা ধরিয়া নিমু অ্যাসিড এর মানে তার গেছে অ্যাসিড এবং বেস দুটা ধর্ম আছে অর্থাৎ হে হইব গিয়া উভধর্মী হে নেক্সট কোয়েশ্চন হইল গিয়া বিউটানোন আচ্ছা 4টা কার্বনের যৌগ বিউটানোনে থাকা কার্যকরী মূলক হইল তো বিউটানোন যেহেতু আছে এটা অলরেডি কিটোন এগুলো আর কোনো চিন্তা করতেও লাগতো না কিটোনের গ্রুপ যেগুলো আছে এটার মাঝে পড়ে বিউটানোন নেক্সট কোয়েশ্চনটা হইল গিয়া হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য সেম হোমোলোগাস সিরিজ নিচের সমগণীয় শ্রেণীর অন্তর্গত কোনটা নয়
তো কোনটা নয় আমরা জানি নিচের যেগুলো আছে CH4 মানে মিথেন, C2H6, C3H8, C4H8। তো আমরা এখানে যদি সংপৃক্ত হাইড্রোকার্বন বা অসংপৃক্ত হাইড্রোকার্বন যেগুলো আছে এগুলোর কথা চিন্তা করি, তো এটা দেখো CnH2 এটাও CnH2 CnH2 এটা কিন্তু CnH2 অর্থাৎ CnH2n+2 এটা মানে না। যদি ওইতো তাহলে এখানে ওইতো আছে C4H10, তখন কে CnH2 হইল না। তো এটা যখন এই সিরিজের মাঝে মানে না, তো আমরা আনসারটা যেহেতু 9 হয়েছে, তো আমরা আনসারটা হইব C4H8। এটা আমরা এই সিরিজের নাই, বাকি এই তিনটা এক সিরিজের। নেক্সট কোয়েশন, নিচের কোন দুইটা অসংপৃক্ত হাইড্রোকার্বন? এখানের মাঝে 4টা হাইড্রোকার্বন দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা। তো নিচের কোন দুইটা অসংপৃক্ত হাইড্রোকার্বন? তো আমরা অসংপৃক্ত হাইড্রোকার্বন দেখলে আমরা এখানে যদি হিসাব করে দেখি 1টা 2টা 3টা 4টা আছে, CH আছে 3টা 3টা 6টা 7 8 9 10টা, অর্থাৎ C4H10 এর মানে এটা সংপৃক্ত হাইড্রোকার্বন। এখানেও কিন্তু আমরা কোয়েশনও হয়েছে অসংপৃক্ত হাইড্রোকার্বন। তারপরে আমরা দেখি এখানের মাঝে আছে 1টা 2টা 3টা 4টা, এখানেও আছে 1টা 3টা 3টা 6টা, এর মানে হইল গিয়া C4H6, এর মানে এটা আমরা অসংপৃক্ত হাইড্রোকার্বন, কারণ আমরা সূত্রটা মানছে না, CnH2n+2 সূত্রটা মানছে না। তারপরে দেখো এখানের মাঝে আছে C4H হইল গিয়া 3 3 6 3 9 10টা, এর মানে এটা সংপৃক্ত। আর এখানেও আছে 1টা 2টা 3টা 4টা C, আর H হইল গিয়া 3 3 6 7 8টা, এর মানে এটা আমরা অসংপৃক্ত হাইড্রোকার্বন। আমরা সূত্র যেটা আছে সূত্র মতো এটা অসংপৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা এখানে দেখি 2n4 পাইলাম। 2n4 কোনটার মাঝে আছে? 2n4 আছে আমরা C নম্বরও, তো আমরা C নম্বরটা দাগ দিলাম। নেক্সট দেখুন, while studying saponification reaction, a student find its nature using blue or red litmus paper। তো আমরা এখানে দেখা গেছে সাবানিভবন যে বিক্রিয়া যেটা আছে, তো এখানের মাঝে একটা স্টুডেন্টে সাবানিভবন বিক্রিয়ার ফলে এখানে ব্লু আর রেড লিটমাস পেপার দিয়ে এটা টেস্ট করে যে এটা কোন প্রকৃতিক, অ্যাসিটিক ধর্ম না বেস, মানে অম্ল না ক্ষার, এটা হে টেস্ট করে ব্লু আর রেড লিটমাস পেপার দিয়া। তো তার পর্যবেক্ষণ করিয়া হে কিগুলা জিনিস পাইছে। তো এখানেও দেওয়া আছে বিক্রিয়ার মিশ্রণটো আম্লিক, বিক্রিয়ার মিশ্রণটো প্রশম, বিক্রিয়ার মিশ্রণটো ক্ষারকীয়, বিক্রিয়ার মিশ্রণটো আম্লিক আর ক্ষারকীয়। তো আমরা দেখি আর সাবানিভবন বিক্রিয়ার ফলে আমরা যে বিক্রিয়া হয় এটা হইল সবসময় ক্ষারকীয় ধর্মর থাকে। তো আমার আনসার হইব সি। নেক্সট হইল গিয়া আপ টু হুইচ মেটাল, মানে কোন, আচ্ছা এটা বাংলাটা হইব অষ্টক সূত্রটি কোন মূল পর্যন্ত প্রযোজ্য। তো আমরা এখানে জানি কি অষ্টক সূত্র লিন্ডাম্যানের ওই অষ্টক সূত্র যেগুলো আছে এটা হইল গিয়া ক্যালসিয়াম পর্যন্ত এটা প্রযোজ্য আছে, আপ টু ক্যালসিয়াম পর্যন্ত এটা মানে, তো ক্যালসিয়াম হইব গিয়া ডাইরেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চনটা হইল গিয়া Cl, Br এবং I এই মূল কয়টি ডুবারেইনের ট্রায়াড গঠন করে? যদি Clর পারমাণবিক ভর 35.5 ইউ আর আইর 126.9 ইউ, তবে Br এর পারমাণবিক ভর হব। তো এখানে আমরা দেখি আর ডুবেরিনারের যেটা টায়ার্ড আছে, তো এই টায়ার্ডের মাঝে আমরা এই তিনটা মূল আছে Cl, Br, I। তো এখানের মাঝে আমরা পাইছি একটা হইল গিয়া 35.5 হইল গিয়া Cl, আর আইটা পাইছি 126.9 ইউ। তো এখানে আমরা মধ্যেরটা বার হইতো, তো মধ্যেরটা আমরা যখন বার করা যাইমু তখন এই দুইটা যোগ করিয়া তারে 2 দিয়ে ভাগ করলে আমরা ফাইলিমু। তো 35.5 আর 126.9 এই দুইটা যোগ করিয়া যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো আমরা আনসারটা পাইমু 81.2। নেক্সট কোয়েশ্চন দেখো, দ্য এনার্জি কারেন্সি ফর মোস্ট অফ দ্য সেলুলার প্রসেস ইজ, বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার কোষীয় মুদ্রা হয়েছে। তো কোষীয় মুদ্রা বলতেও আমরা সাধারণত বুঝি এটিপি, এডিনোসাইন ট্রাইফসফেট।
তো এগুলা হচ্ছে আমরা কুশীয় মুদ্রা। নেক্সট কোয়েশন হইল গিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর সলিবল ইন ব্লাড, রক্তের মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি দ্রবণীয়? এখানের মাঝে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। তো আমরা জানি রক্তের মধ্যে সব এমনি বেশি থাকে অক্সিজেন, তো এটার কথা এখানে হয়েছে না, এখানে হয়েছে অধিক দ্রবণীয়, মানে কোনটা বেশি সলিবল, মানে তাড়াতাড়ি সলিবল হয় ওটা কথা হয়েছে। তো আমরা ব্লাডের মাঝে যেহেতু অক্সিজেন থাকে, তো আমরা এখানে অক্সিজেন কিন্তু হইলে হইতো নাই, কারণ দ্রবণীয় কোনটা বেশি ওটা এখানেও কোয়েশন করছে। তো কোয়েশন যে হিসাবে করছে, তো আমরা আনসারটা হইব কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন ডাই অক্সাইড অক্সিজেন রক্তর সঙ্গে যত তাড়াতাড়ি মিশে তার তাকিয়া 20 to 25 টাইমস বেশি তাড়াতাড়ি মিলে কার্বন ডাই অক্সাইড, অত টাইমস, মানে 20 থেকে 25 গুণ বেশি তাড়াতাড়ি মিলব কার্বন ডাইঅক্সাইড। তো রক্তের সঙ্গে সবচেয়ে বেশি মিলে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোয়েশন, ইফ salivary amylase is lacking in saliva, which of the following events in the mouth cavity will not take place properly? তো যদি আমরা দেখা গেছে মুখর যে লালা আছে এটার মাঝে যদি আমরা salivary amylase যদি না থাকে, তো নিচের কোনটা ঘটা সম্ভব সঠিকভাবে নহব, মানে সঠিকভাবে ওইতো নাই। তো আমরা মুখর মাঝে যদি আমরা salivary amylase না থাকে, তে নিচের কোনটা সঠিকভাবে ওইতো নাই। তো আমরা জানি salivary amylase যেটা আছে এটার কাজ কিতা, এটার কাজ হইল গিয়া আমরা শ্বেতসার রে বাঙ্গিয়া চিনিতে পরিণত করা, ওটা হইল কি তার কাজ। শ্বেতসার মানে salivary amylase যেটা আছে এটা শ্বেতসার বাঙ্গিয়া, অর্থাৎ salivary amylaseর মাঝে আমরা ট্রিপসিন আছে, তো ট্রিপসিন যেটা আছে আমরা মুখ্য লালার মাঝে, তো এটা কিতা করব শ্বেতসারে বাঙ্গিয়া চিনিতে পরিণত করব। তো যদি আমরা এটার অভাব দেখা দেয় মুখর মাঝে, এই যে মুখর লালাটা যেটা এটা যদি অভাব দেখা দেয়, তো কিতা হইব ঘটনাটা হইব নিচের কোনটা সম্ভব নয়। তো প্রোটিন বাঙ্গি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হওয়া, শ্বেতসার বাঙ্গি চিনিলয় পরিবর্তিত হওয়া, চর্বি বাঙ্গি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হওয়া, ভিটামিন শোষণ। তো আমরা যেটা ওয় যদি salivary amylase থাকেতে আমরা কিতা হইব শ্বেতসার বাঙ্গিয়া চিনিতে পরিণত হইব। আর এখানে হয়েছে কোনটা ওইতো নাই, ও তো সেম জিনিসও ওইতো নাই, যে ওইতো আসলো ওইতো নাই, মানে আমরা যদি মুখর মাঝে এই salivary amylase না থাকে, তো শ্বেতসার বাঙ্গি চিনিতে পরিণত হওয়া যেটা ওটা ওইতো নাই, এর মানে আমরা আনসারটা সেম থাকে। কোনটা ওইতো নাই মানে শ্বেতসার বাঙ্গি চিনিতে পরিণত হওয়া ওইতো নাই। নেক্সট কোয়েশন হয়েছে পরাগদানিত পাওয়া যায়। তো পরাগদানিত আমরা একটা ফুলর পরাগদানি যেটা আছে এটা যদি আমরা স্টাডি করিতে দেখছি, আমরা পরাগদানির মধ্যে কিতা থাকে, পরাগরেণু থাকে। নেক্সট কোয়েশন, ম্যাচ দ্য কলাম 1 উইথ কলাম 2। এখানের মাঝে কলাম 1 দেওয়া আছে, কলাম 2 দেওয়া আছে, তো এখানেও আমরা মিলাইতাম যে কোনটা শুদ্ধ। তো এখানেও আমরা দেখো প্রথমে আছে বার্ডিং আছে, স্পোর ফরমেশন আছে, ভেজিটেটিভ প্রপাগেশন আছে, আর এদিকে আছে রোজ আছে, প্লেন গেইনস আছে, আর রাইজোপাস আছে। তো এখানের মাঝে যদি আমরা মিলাই, এখানের মাঝে 1 লগে ABCD মিলাইতাম, আর এখানেও আছে অপশন আছে আমরা ওই দেখুন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ওটা লগে মিলতো। তো আমরা প্রথমে দেখমু বার্ডিং যেটা আছে, তো এটা কিতার লগে মিলব, বার্ডিংটা হইল গিয়া হাইড্রার লগে মিলব। তারপরে আছে স্পোর ফরমেশন, এটা হইল গিয়া মিলব রাইজোপাস, আর ভেজিটেটিভ প্রপাগেশন এটা হইল গিয়া রোজ। তো আমরা ফাইয়ার A1B কোয়েশনটা ওটা সি হইতে লাগে, ওটা সি হইতো, কোয়েশনের মাঝে প্রবলেম আছে, ওটা সি বানাইলেই আমি, ওটা সি। তো এখানে পাইছি 1B 2C 3A। তো এখানের মাঝে আমরা পাই আর 1B 2C 3A, মানে এ নম্বরটা শুদ্ধ। নেক্সট কোয়েশন, যৌন প্রজননের ফলে জন্ম হওয়া সন্তানের অধিক ভিন্নতা প্রদর্শন করে। তো এখানের মাঝে একটা সন্তান জন্ম হওয়ার পরে দেখা গেছে যে ভিন্নতা
প্রকাশ করে। তো ইকানোর কারণটা কিতা? তো ইকানো আমি কারণ চাইটা এই আইছে আমার 4টা কারণ। 1 নম্বর হইল গিয়া যৌন প্রজনন এক দ্বিগলীয় প্রক্রিয়া, মানে যৌন প্রজনন একটি লম্বা প্রক্রিয়া। 2 নম্বর আছে জিনীয় পদার্থ একে প্রজাতির দুজন পিতৃমাতৃর পরা আহে, মানে এই জিন যে পদার্থ যেটা এটা একই প্রজাতির দুইজন পিতৃ এবং মানে পিতা এবং মাতার থেকে আসে। তারপরে আমরা 3 নম্বর যেটা পাইছি জিনীয় পদার্থ বিভিন্ন প্রজাতির দুইজন পিতৃমাতৃর পরা আহে। আর 2 নম্বর পাইছি জিনীয় পদার্থ বহুত পিতৃমাতৃর পরা আহে। তো আমরা যদি কেন দেখি যে যৌন প্রজনন এক দ্বিগলীয় প্রক্রিয়া, এটাও তো দ্বিগলীয় প্রক্রিয়া নাই। রিপ্রোডাকশন সিস্টেম যেটা আছে এটা তেমন লেন্থি প্রসেস নাই, এটা হইল তার নির্দিষ্ট টাইমের ভিতরে হয়। 2 নম্বর দেখুন জিনীয় পদার্থ একই প্রজাতির দুইজন পিতৃমাতৃর পর আহে। এটা ঠিক আছে, কারণ এই যে জিনীয় পদার্থ যেগুলো আছে তো এগুলার ক্ষেত্রে আমরা পিতা মাতা যেগুলা যে আছে তো এটা একই গোত্রর অনুসারে আছে। তো এই কারণে যে দুইটা স্পেসিসর দুইটা জিনিস এটারে তো আমরা কইতাম পারি না। তো জেনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলা আমরা সবসময় একই গোত্রর হয়। তো আমরা মানুষ, আমরা মানে মা বাবাও মানুষ, তো আমরাও মানুষ। তো এটার থেকে দেখা গেছে এই জিনীয় পদার্থগুলা একই প্রজাতির হইতে লাগবো, মানে মানুষ, তার ছেলে মেয়ে মানুষ, তার মা বাবাও মানুষ। তো এটা হইব গিয়া সঠিক উত্তর। এখন দেখুন জিনীয় পদার্থ বিভিন্ন প্রজাতির দুইজন পিতৃমাতৃর পরা আহে। তো এটা তো এক্সেপশনাল, কোনো হাইব্রিড করলো বা কোনো কিছু করলো, বা আমরা জানি টাইগার এবং লায়ন এটার থেকে যে নতুন স্পেসিস বনছে এটা হইল গিয়া ট্রায়ন, বা লায়ন এবং টাইগারের লগে আবার যেগুলা ব্রিডিং সিস্টেম হয়েছে তো এটার থেকে হয়েছে লাইগার। এটা নেটও সার্চ করলে পাইবাই তোমরা যে লাইগার লিখে সার্চ মারিও নেটও দেখায় তো ফটো আইব। তো লাইগার যেগুলো আছে এগুলো দুই প্রজাতির দুইটারে নিয়ে ব্রিডিং করা হয়েছে। তো এটা হইল কি এক্সেপশনাল, এটা হাইব্রিড করা হয়েছে। লাইগার বা আমি যেটা হইলাম ট্রায়ন, মানে টাইগার প্লাস লায়ন মানে ট্রায়ন, আর লায়ন প্লাস টাইগার মানে মা লায়ন আর বাবা টাইগার। তো এটা হইল গিয়া এই লাইগার আর ট্রায়ন, নেটও সার্চ মারলে তোমরা পাইলিবা। তো এটা হইল গিয়া স্পেশাল কোনো একটা ব্রিডিং সিস্টেম। তারপরে দেখা যাচ্ছে জিনীয় পদার্থ বহু পিতৃমাতৃর পরা আহে। তো জিনীয় পদার্থ বহু পিতৃমাতৃর পরা আইতো না, কারণ পিতা মাতা তো একজনও থাকবো, পিতা একজন মাতা একজন। তো বহু পিতা বহু মাতা তো থাকার কথাই নাই, তাহলে এটা হইতেও নাই। তো আমরা শুদ্ধ উত্তরটা পাইলাম জিনীয় পদার্থ একই প্রজাতির দুইজন পিতৃমাতৃর থেকে আসে। নেক্সট কোয়েশন, উদ্ভিদে থাকা বৃদ্ধিরোধক হরমোন উদ্ভিদে থাকে একমাত্র আমরা জানি অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কোয়েশন, তেজর চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে রাখাত সহায় করা অগ্নাশয় দ্বারা উৎপাদিত হরমোন। তো আমরা শরীরের রক্তর চিনির পরিমাণ ব্যালেন্স করার লাগে আমরা কিতা জিনিস উৎপন্ন হয় অগ্নাশয়ের মাঝে। তো আমরা জানি চিনি যেগুলা আছে, চিনিটা সুগারটা নিয়ন্ত্রণ করার লাগে, ব্লাডর সুগার নিয়ন্ত্রণ করার লাগে আমরা শরীরও ইনসুলিন নামক এক প্রকার পদার্থ উৎপন্ন হয়। তো এইটা কিতা করে আমরা এই যে শরীরের চিনি যেটা আছে তো সুগারটারে নিয়ন্ত্রণ করে ইনসুলিনে। নেক্সট কোয়েশন, when we touch the leaves of touch me not plant, তো আমরা যে সময় লজ্জাপতি গাছ আছে তো এটারে আমরা দড়ি, তো কিতা করে এটার পাতাটা ওরকম বাজ হয়ে যায়। তো এইটা খেনে হয়। তো এখানোর মাঝে দিয়া দিছে উদ্ভিদ জুপাই বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে বাহ্যিক পরিবেশের পরা কুশলৈতত্য স্থানান্তর করে। তো এখানেও উদ্ভিদে বৈদ্যুতিক একটা সংকেত ব্যবহার করিয়া বাইরের পরিবেশের লগে তার কুশর একটা তথ্য স্থানান্তর করে। তো আমরা এখানে জানিয়া যে লজ্জাপতি গাছটা খেনে বেখা হয়, সোয়ার পরে লজ্জাপতি গাছ খেনে বেখা হয়। তো এখানে আমরা ক্লিয়ারলি ওটাও জানি যে তার ভিতরে যে জল যেগুলো আছে জলর মধ্যে জলর যে ডেন্সিটি আছে এটা কম বেশি করিয়া হে তার পাতাটারে বাঞ্জি করিলায়। তো যেহেতু আমরা এটা তার মাঝে সইমু
তার মাঝে বৈদ্যুতিক একটা রাসায়নিক সংকেত তার মাঝে গিয়ে পৌঁছে, আর এই পৌঁছার লগে লগে কুশর ভিতরে যে জল আছে জলটার ডেন্সিটি কমাইয়া বাড়াইয়া মানে এই জায়গাতে কমাই দিল, তখন এই জায়গাটা বেন্ড হয়ে গেল। তো আমরা এই যে সংজ্ঞা যেটা জানি, সংজ্ঞার থেকে আমরা যদি দেখি তাহলে আমরা পাইমু এই যখন আছে উদ্ভিজ্জ উপায় বৈদ্যুতিক সংকেত ব্যবহার করি বাহ্যিক পরিবেশের পরা এই উদ্ভিজ্জ উপায় বৈদ্যুতিক রাসায়নিক সংকেত ব্যবহার করে কুশর পরা কুশ লই তথ্য স্থানান্তর করে। তো এটা হইব গিয়া শুদ্ধ। নেক্সট কোয়েশন দেখো, একটি নিউরন কিভাবে বৈদ্যুতিক প্রেরণা গতি করে? তো একটা নিউরনে বৈদ্যুতিক যে প্রেরণা যেটা আছে, বৈদ্যুতিক সংকেত যেগুলো আছে, যেটা দেখো ইলেকট্রিক্যাল ইম্পালস, তো এটা কীরকম ট্রেভেল করে নিউরনে? তো ইকানোর মাঝে আমরা জানি যে নিউরনের মাঝে প্রথমে এটাত যাইব ডেনড্রাইট, এই আছে একটা ডেনড্রাইট, এই আছে একটা ডেনড্রাইট। তারপরে ডেনড্রাইট থেকে যাইব কুশ দেহ, এখানে আছে অ্যাকশন, এখানে আছে কুশ দেহ, মানে এইটা। তারপরে যাইব অ্যাকশন, তারপরে যাইব অ্যাকশনের প্রান্তীয় শাখা মানে অ্যাকশনাল এন্ড যেটা আছে, অ্যাকশনাল এন্ডও যাইব। তো আমরা আনসারটা হইব কি ওটা, প্রথমে ডেনড্রাইট, তারপরে সেল বডি মানে কুশ যেটা আছে দেহ কুশ, তারপরে যাইব অ্যাকশনও, তারপরে অ্যাকশনর শেষ প্রান্ত যাইব ডেনড্রাইট। এই নিউরনের যদি আমরা টোটাল পিকচারটা দেখি তো আমরা এটা পাই ডেনড্রাইট থাকি কুশ দেহ, কুশ দেহ থেকে অ্যাকশন, অ্যাকশন থাকিয়া অ্যাকশনের প্রান্তীয় শাখা মানে অ্যাকশনের একবারে লাস্ট এন্ড যেটা আছে এন্ডে দিয়ে যায়। তো আমরা আনসারটা হইব সি। তারপরে দেখো 25 নম্বর, জীবর অঙ্গর উৎপত্তি স্থান বেলেগ, মানে যদি কোনো অঙ্গর উৎপত্তি স্থান মানে বেলেগ, অর্থাৎ উৎপত্তি স্থান মানে একই নাই আর বিভিন্ন জায়গার থেকে উৎপত্তি স্থান হয়েছে কিন্তু দেখতে একই, কার্য একই, তো তারা কিতা হয়? তো আমরা উৎপত্তি স্থান খেরর কোনোগু আমরা জানি যে কোনোগুর উৎপত্তি স্থান এক কিন্তু কার্য ভিন্ন, কোনোগুর দেখা গেছে উৎপত্তি স্থান ভিন্ন কিন্তু কার্য এক। তো এটার ক্ষেত্রে আমরা কইমু যে এটা হইল গিয়া সমবৃত্তীয় অঙ্গ। আনসারটা হইব গিয়া বি নম্বর, এনালগাস অর্গান। নেক্সট কুৱেশ্যন হইল গিয়া, তলত কোনযোৰ ক্ৰমজোমে মানুহৰ সন্তানৰ ক্ষেত্ৰত পুৰুষ লিঙ্গ নির্ধারণ করে? আচ্ছা, তো এটা হইল গিয়া মানে একটা সন্তানের একজন মানুষের সন্তানের ক্ষেত্রে পুরুষ লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ একটা যদি ছেলের সন্তান হয় সেরত বা যে ছেলে যদি থাকে তার ক্ষেত্রে এই যে ক্রোমোজোমর যে আমরা এক্স এবং ওয়াই থাকে, তো একজন ছেলে মানুষের কাছে কিতা থাকবো? তো আমরা সবসময় জানি যে একজন ছেলে মানুষের সঙ্গে তাকে এক্স এবং ওয়াই, আর একজন মেয়ে লোকের কাছে থাকে এক্স এবং এক্স। তো এক্স এবং ছেলের মানুষের মাঝে থাকে এক্স ওয়াই আর মেয়ে মানুষের মাঝে থাকে এক্স এক্স। যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম হইব তো দেখা গেছে ইকানোর মাঝে থাকিয়া একটা এক্স যাইব এক্সর লগে, না হইলে ওয়াই যাইব এক্সর লগে। যদি এক্স এক্সর লগে যায় তখন গিয়া যে প্রোডাক্ট যেটা আইব এটা হইব এক্স এক্স, মানে ওটা হইলে গিয়া এটা স্ত্রীলিঙ্গ আইব। আর যদি ইকানোর ওয়াই একটা যদি ওখানোর এক্সর লগে যায় তাহলে হইব এক্স ওয়াই, তো ইকানো হইব একটা পুরুষ সন্তান হইব। তো আমরা যদি এখানে পুরুষ লিঙ্গ যেহেতু হয়েছি আমরা পুরুষ সন্তান, তো এখানের মাঝে আমরা আনসারটা হইব এক্স ওয়াই। এক্স ওয়াই হইলে পুরুষ সন্তান আর এক্স এক্স হইলে মহিলা সন্তান। নেক্সট 27 নম্বর, আচ্ছা, সায়েন্টিস্ট পারফর্ম এ ক্রস বিটুইন এ টল প্লেন এন্ড এ ডিফ প্লেন। তো এক সায়েন্টিস্টে কিতা করছেন এখানে লম্বা গাছ আর বাট্টি গাছ, লম্বা গাছ এবং বেটে গাছ বা বাট্টি গাছের লগে কিতা করছেন, তো এখানেও শঙ্কর করছেন। তো এখানেও প্রথম F1 তাই কিতা পাইবা, তো F1 মাঝে তাই মানে ফার্স্ট জেনারেশন, F1 মানে ফার্স্ট জেনারেশন, F2 হইল গিয়া সেকেন্ড জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনের মাঝে তাই কিতা পাইবা, তো এখানের মাঝে আচ্ছা ও কারণ আছে,
আচ্ছা নিশ্চয়োক্তি যেটা অ্যাসার্টেশন আছে তো বিজ্ঞানী এজনে একজোপা অখ উদ্ভিদ আৰু একজোপা সাপর উদ্ভিদের সংকলন করে এই পরীক্ষাতে প্রথম প্রজন্ম F1 কেবল অখ উদ্ভিদই পাইছিল তো ফার্স্ট জেনারেশনত তাইন কিতা কইছেন শুধুমাত্র অনলি টল পাইছেন তো টল আর বেটের মাঝে তাইন শঙ্কর গঠাইয়া শুধুমাত্র লম্বা পাইছেন শুধুমাত্র লম্বা উদ্ভিদ পাইছেন তে তার কারণটা হয়েছে সাফর উদ্ভিদ জোপা মরি গল সাফর উদ্ভিদ জোপা মরি গল অর্থাৎ যেগুলা বেটে জাতীয় উদ্ভিদ আসলে এগুলা মরি গেছে তো আমরা এখানের মাঝে এখন অপশন আইছে এই সাইডটা নিশ্চয়োক্তি আর কারণ দুটা শুদ্ধ আর কারণটু নিশ্চয়োক্তির শুদ্ধ ব্যাখ্যা মানে এখানোর রিজন যেটা আছে আর অ্যাসার্টেশন আর রিজন দুটা শুদ্ধ আর একটার শুদ্ধ এক্সপ্লেনেশন এখানোর মাঝে কইছি আমরা নিশ্চয়োক্তি আর কারণ দুইটা শুদ্ধ কিন্তু কারণটু নিশ্চয়োক্তির শুদ্ধ ব্যাখ্যা নয় এটাও হইছে না সি নম্বর হয়েছে নিশ্চয়োক্তি শুদ্ধ কিন্তু কারণটু অশুদ্ধ এইটা শুদ্ধ নিশ্চয়োক্তি শুদ্ধ মানে অ্যাসার্টেশনটা শুদ্ধ কিন্তু কারণটা ভুল কারণ কিতা লাগিয়া এখানেও দেখো আমরা জানি একটা যদি আমরা টি আর যদি আমরা টি এর মধ্যে যদি আমরা সংকর ঘটাই ক্যাপিটাল টি আর স্মল টির মাঝে যদি আমরা সংকর ঘটাই তো আমরা শুধুমাত্র এখানে পাইমু টল পাইমু শুধুমাত্র টল পাইমু তো আমরা দেখা গেছে এক নম্বরটা শুদ্ধ তো ইকানোর মাঝে যে কারণ যেটা হয়েছে সাপর উদ্ভিদ জোপা মরি গল তো ইকানো আমরা বেটে উদ্ভিদ তো এখানে জন্ম হয়েছে না তাহলে এখানে মর্ত হই থাকিয়া জন্ম হওয়ার পরে তো মর্ত তো এখানে হয়েছে সাপর উদ্ভিদগুলা মরি গল তো মরি যাওয়ার কারণে লম্বা রয়েছে নি না কারণ আমার সাফর উদ্ভিদ জন্মও হয়েছে না এখানের মাঝে আমরা এই ক্রস সিস্টেমে আমরা দেখিয়া টি আর টির মাঝে আমরা যখন সংকর হইব তখন শুধুমাত্র টল উভাইমু আমরা নেক্সট কোয়েশন একটি দর্পণের সম্মুখে রাখা লক্ষ্যবস্তু সকলো অবস্থানের বাবে গঠিত প্রতিবিম্ব সদা সংকুচিত থিয় আর অসৎ প্রকৃতির দর্পণটি হলো তো এখানের মাঝে দেখা গেছে দর্পণটা এই দর্পণের মধ্যে একটা বস্তু রাখা হয়েছে তো এখানে দেখা গেছে প্রতিবিম্ব যেটা আছে এটা সংকুচিত হয়েছে তারপরে কিতা হয়েছে থিয় হয়েছে আর অসৎ প্রকৃতির হয়েছে কিতা হইব আনসারটা তো এখানের মাঝে আমরা ইংলিশে যদি দেখি ডিমিনিশড ইরেক্ট আর ভার্চুয়াল তো এটা হইলে আমরা আনসারটা কিতা হইব তো যেহেতু এখানে সংকুচিত হয়েছে তো আমরা এখানের মাঝে আনসারটা সংকুচিত হইলে সংকুচিত হইতে আমরা এমনি বুঝি আর কনভেক্স লেন্স হইব আর এখানে সংকুচিত ডিমিনিশ ইরেক্ট আর ভার্চুয়াল হইছে মানে আমরা কনভেক্স লেন্স হইব 29 A student has focused on the screen of distinct building using a convex lens. If he has selected a blue colored building as object, select from the following options the one which gives the correct characteristic of the image formed on the screen. তো এখানের মাঝে ইংলিশ আর অসমীয়া দেওয়া আছে তো এটা থেকে আমার বাংলা কনভার্ট করতে একটু ওয়ার্ডের একটু প্রবলেম হইতে পারে কিন্তু আমি যেরকম মানে আমি কইয়ার মানে আমি সবারে বুঝাইবার লাগিয়া সব স্টুডেন্টে আমি ভালো করে বুঝাইবার লাগিয়া আমি একবারে বাংলাতে কইয়ার যাতে একুরেট হয়তো কোয়েশন যেটা বাংলাতে লেখলে ঠিক মানে নাও হইতে পারে কিন্তু আমি ট্রাই করিয়ার মানে একটু ভালো করে বুঝানি লাগিয়া কারণ এগুলা কনভার্টও একটু মানে ব্যতিক্রম থাকে আর কিন্তু মেইন থিম যেটা আছে আমি ওটা ভালো করে বুঝাইয়া দিয়ার তো এখানের মাঝে আমরা দেখি আর একটা ছাত্র একটা উত্তর লেন্স ব্যবহার করিয়া দূরের একটা অট্টালিকা রেখে প্রতিবিম্ব করছে তো এখানের মাঝে দেখা গেছে যে অট্টালিকার মাঝে একটা নীল রঙের অট্টালিকা রেখে মানে অবজেক্ট হিসাবে ধরিয়া নিছে তো এখানটা কি হে একটা লেন্সটা হইল গিয়া কনভেক্স লেন্স ইউজ করছে তো কনভেক্স লেন্স ইউজ করিয়া হে করছে কিতা তার স্ক্রিনের মাঝে হে এটা প্রতিবিম্ব ফেলাইছে এখন এই প্রতিবিম্বটা কিতা হইব তো কোয়েশন আছে এইটা আর আনসার হইল গিয়ে ABCD দিছে দেখুন ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিশড এন্ড গ্রিন ইন স্কিন ভায়োলেট ইন শেড ব্লু ইন শেড তো আমরা জানি আর এখানে যেহেতু হে ব্লু কালার একটা বিল্ডিং অবজেক্ট হিসাবে লইছে তো আমরা আনসারটা তো ব্লু হইতেও লাগবো এখানে তো ভায়োলেট কালার আর গ্রিন কালার হওয়ারও কথা নাই
তো ইকানোর মাঝে আমরা এই দুটার মাঝে আমরা দেখতে লাগবো। তো এখানে যেহেতু কনভেক্স লেন্স আছে, কনভেক্স লেন্স, তো আমরা এখানোর মাঝে কিতা পাইমু রিয়েল ইনভার্টেড ডিমিনিশড অ্যান্ড ইন ব্লু শেড, ওটা হইব আমরা আনসার। কারণ কনভেক্স লেন্স যেগুলো আছে উত্তর লেন্স, তো এখানোর মাঝে উত্তর লেন্সর মানে কিতা কিতা ইমেজ কীরকম ফর্ম হয় এটা যদি আমরা তো নিশ্চয় জানছি। তো এটার মাঝে আমরা দেখি রিয়েল ইনভার্টেড ডিমিনিশড অ্যান্ড ইন ব্লু শেড, অর্থাৎ সৎ উল্টা সংকুচিত। তো কনভেক্স লেন্সের সবসময় সংকুচিত করে, যেমন আমরা গাড়ির রেয়ার ভিউ আছে যেটা কনভেক্স লেন্স, তো আমরা পিছনের অনেক বড় জায়গা আমরা ছোটো জায়গার মাঝে দেখিলাই, তো এটা হলো গিয়া কনভেক্স লেন্স। তো এটার মাঝে রিয়েল ইনভার্টেড ডিমিনিশড অ্যান্ড ব্লু ইন শেড। নেক্সট কোয়েশ্চন দেখো, হোয়াই ডু ডেন্টিস্ট ইজ কনকেভ মিরর টু এক্সামিন এ স্মল কেভিটি। তো আমরা দেখি আর ডেন্টিস্টে যখন দাঁত চায় তখন একটা এরকম একটা খাস দিয়ে চায়, মানে আমরা এগুলি আতস খাস হই। তো এটা হলো গিয়ে কনকেভ মিরর। কনকেভ মিরর মানে এটা হইল গিয়া আতস খাস, আমরা যেটারে আমরা বাসায় কই আতস খাস মানে অবতল লেন্স, তো এটা দিয়ে হে চায়। তো ই চাওয়ার কারণটা কিতা, এখানে হে কনকেভ মিরর ইউজ করেন নাকি? তো এখানেও লাগিয়া হে ইউজ করার কিতা লাগিয়া টু গেট এনলার্জ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ পাওয়ার লাগিয়া, বড় ইমেজ পাইতো আর ভার্চুয়াল ইমেজ পাইতো। তো এখানের মাঝে দেখো এনলার্জের মাঝে আর একটা আছে, এনলার্জ মানে বড় ইয়া দেখতো। তো দাঁতরে বড় করে যদি দেখে তাহলে ভিতর দেখতে পারবো। তো এখানে যদি রিয়েল ইমেজ পাওয়া যায় তাহলে হইতো না, কারণ রিয়েল ইমেজ হইলে তো ছোটো হইব। তো এখানের মাঝে আমরা ভার্চুয়াল ইমেজ যেটা আছে ভার্চুয়াল ইমেজটা পাইব আর এনলার্জ পাইব, এনলার্জ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। নেক্সট দেখো 31, রামধনুর গঠন। তো আমরা সাধারণত রামধনুর গঠন কোন দিকে হয়? সূর্যের দিকে হয়, সূর্যের বিপরীতে হয়, সূর্যর দিকের উপর নির্ভর ন করে আর সকলো দিশেতে হয়। তো আমরা রামধনু কোন বাদি হয়, আমরা যদি রামধনু দেখি সবে তো আমরা এখানে কইতাম পারবো রামধনু সবসময় সূর্যের বিপরীতে হয়। রামধনু সূর্য যখন পশ্চিম দিকে থাকবো রামধনু তখন পূব সাইডে হইব, সূর্য যদি পূব সাইডে হয় রামধনু পশ্চিম সাইডে হইব। তো আমরা সবসময় সূর্যর বিপরীত দিকে হইব, অপোজিট ডাইরেকশন অফ সান। নেক্সট কোয়েশন, the human eye can focus object in different distances by adjusting the focal length of the eye lens. This is due to, তো এখানেও আমরা দেখি মানুষের যে চোখ আছে তো চোখে বিভিন্ন জায়গায় ফোকাস করে। তো আমরা মোবাইলের ক্যামেরা যেরকম ফোকাস করে, হঠাৎ করে যদি একজন মানুষের সামনে ক্যামেরা ধরি তো দেখবা তো এই মানুষের মুখটা দেখা যান না, মানে একটা ঝাপসা হয়ে গেছে। তোরা সময় মোবাইলটা রাখার পরে মুখটা ক্লিয়ার হয়ে যায়। এর মানে প্রথমে যখন আমি ক্যামেরাটা ওরকম আনছি তখন তার ফোকাল লেন্থ ইনফিনিটিতে আসলো, যখন মানুষের সামনে হঠাৎ করে লই আইছি তখন এই ফোকাল লেন্থটা ইনফিনিটি টু রয়েছে, যার কারণে মানুষের মুখটা ক্লিয়ার দেখা যান না। তো ইকানোর মাঝে তোরা সময় রাখার পরে মোবাইলে যেহেতু অটো ফোকাস আছে তো অটোমেটিক এই মানুষের মুখ ডিটেক্ট করিয়া তার ফোকাল লেন্থটা কমাই দিছে। তো যার কারণে আমরা ফোকাসটা অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার কারণে হয়েছে কিটা এখানেও ফোকাসটা ও মানুষের মুখে পড়ছে তখন লগে লগে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা মানুষের চোখ ঠিক ওরকম যে আমরা ফোকাল লেন্থ যেটা এটা কিটা করে আমরা সিলিয়ারি পেশি যেটা আছে সিলিয়ারি পেশির ইয়ে করবো কিটা চকুর যে ছিদ্র যেটা আছে ছিদ্রটারে ছোটো বড় করবো, ছোটো বড় করিয়া আমরা লাইটিংটা অ্যাডজাস্ট করে ফোকাল লেন্থটা অ্যাডজাস্ট করবো। এর মানে আমরা দূরের জিনিস দেখতে হলে একরকম দেখা লাগবো, কাছের জিনিস দেখতে হলে আরেক রকম দেখা লাগবো। এই দূরের এবং কাছের জিনিস দেখতে হলে আমরা সিলিয়ারি পেশি করবো কিটা তার ফোকাল লেন্থটারে চেঞ্জ করবো। তো চৌকর যে এই অটোফোকাস যে সিস্টেম যেটা আছে অটোফোকাস সিস্টেম আমরা দূরের জিনিস দেখবো কাছের জিনিস দেখবো এইগুলারে হয় উপযোজন ক্ষমতা, অ্যাকোমোডেশন, চৌকের অ্যাকোমোডেশন পাওয়ার। নেক্সট দেখো আছে নিচে দেওয়া চিত্রসমূহে অধ্যয়ন করো। এখানে 4 জন ছাত্র আছে PQRS। তো তারা দেখছেন একটা প্রিজমের মাঝে দিয়া একটা লাইট দেওয়া হয়েছে, তো লাইটটা কীরকম যাইব। তো এখানের মাঝে 4টা ছবি দেওয়া আছে কোনটা শুদ্ধ। একটা প্রিজমের মাঝে যখন আমরা লাইটটা পাস করি, আমরা বিজ্ঞান মাঝে তো আলোর চ্যাপ্টারও আমরা পড়েছি যে একটা প্রিজমের মাঝে লাইট দেওয়ার পরে কীরকম যায়। তো আমরা দেখো প্রিজমের মাঝে লাইট দেওয়ার পরে ওদিকটাকে যদি লাইট দেইতে ইকানো যাওয়ার পরে কিন্তু একবার ব্যান্ড হইব, ব্যান্ড হওয়ার লগে হে কিন্তু ওরকম হয়ে যাব, এরপরে হইব ওরকম। তো
এখানে দেখা গেছে সোজা আই গেছে, সোজা একবার প্রিজমের মাঝে দিয়ে আইছে, এটা কোনো দিনও সম্ভব নয়। এটাও সোজা আইয়া ওখানে আইয়া ব্যান্ড মারছে, মধ্যখানেও ব্যান্ড মারতো নাই, এটা একবারে সোজা বাড়িয়ে গেছে, এটা হইতো নাই। তো আমরা প্রথমে ওদিকে যাইব, তারপরে সোজা যাইব, তারপরে নিচের দিকে হইব, মানে দুইবার ব্যান্ড হইব। তো এখানের মাঝে আমরা দেখা গেছে কিউটা শুদ্ধ হয়েছে। তো কিউ হইল গিয়া আমরা ক নম্বর, বি নম্বর আনসার। নেক্সট কোয়েশন 34, এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, বিদ্যুতিক আদানের একক কি? এটা তো আমরা জানাও আছে, বিদ্যুতিক আদানের একক হইল কুলম্ব। নেক্সট কোয়েশন, এটা ইম্পর্টেন্ট কোয়েশন। দেখো, একটা বিদ্যুতিক বাল্ব 20 ভোল্ট এবং 100 ওয়াট চিহ্নিত করা আছে। তো এখানের মাঝে যদি আমরা 10 ভোল্ট যদি লাগাই, তাহলে তার ক্ষমতা কত হইব? তো এখানের মাঝে 20 ভোল্ট আছে আর 100 ওয়াট আছে। তো এখানের মধ্যে যদি আমরা 110 ভোল্ট ব্যবহার করি, অর্থাৎ 220 ভোল্টের জায়গায় যদি আমরা 110 ভোল্ট ব্যবহার করি, তাহলে আমরা এই পাওয়ার যেটা আছে 100 ওয়াট, এটা কত হইব? তো এখানের মাঝে যদি আমার স্টুডেন্টে হইয়ার যদি এখানের মাঝে অন্যভাবে চিন্তা করো যে 220 ভোল্টও লাগাইলে আমি 100 ওয়াট হয়েছে, তাহলে 110 ভোল্টও লাগাইলে 220-এর অর্ধেক 110, তো ওটাও মনে হয় অর্ধেক হইব, তো 50 ওয়াট মনে হয় হইব, কিন্তু এটা হইতো নাই। কারণ এটা হইলে সূত্র ইউজ করিয়া করতে লাগবো যে 220 ভোল্টও যদি 100 ওয়াট হয়, 110 ভোল্টও 50 ওয়াট হইব, এটা কোনোদিনও সম্ভব নাই, সেনে হইতো নাই। কারণ এখানের মাঝে দেখো, এই দুই জায়গার মাঝে কিন্তু রেজিস্ট্যান্স সমান আছে। তো এখানেও 220 ভোল্টও লাগাইলেও আমি যে রেজিস্ট্যান্স আছে আমার এই সার্কিটের রেজিস্ট্যান্স যেত আছে, এখানেও আমার 110 ভোল্ট লাগাইলেও রেজিস্ট্যান্স কিন্তু সমান, যার কারণে এটা 50 ওয়াট কোনো সময় হইতো না। তো আমি এখানে করিয়া রাখছি, তুমি দেখো তাড়াতাড়ি। তো এখানেও আমরা দেখছি পি হইল গিয়ে 100 ওয়াট আর বি হইল গিয়া 220 ভোল্ট। তো আমরা জানি আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই পি। তো এখানেও আর ইকুয়াল টু পাইলাম 220 স্কোয়ার বাই 100। তো 220 ইন্টু 220 বাই 100। তো এখানের মাঝে একটা শূন্য হয়, আর একটা শূন্য গেল গিয়া। তো 220 ইন্টু 220 যেহেতু আছে, তো এখানে দুইটা শূন্য আছে, তো এই দুইটা শূন্য গেল গিয়ে রইল 484 ওম। তো আমার এই সার্কিটের এই প্রথম সার্কিট যেটা আছে, এটার মাঝে আমি রেজিস্ট্যান্স পাই আর 484 ওম। আবার যখন আমি ইউজ করলাম 110 ভোল্ট, তো এখানেও যেন আমরা পাইছি আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই পি সূত্র যেটা আছে। তো এখান থেকে আমরা পাই আর পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। তো এখানেও আমরা দেখো বি কত আছে এখন 110, আর কত আছে আমরা এই যে বার করিয়ে রাখছি 484 ওম। তো আমরা এখানেও 484। তো 110 স্কোয়ার মানে 12100, আর এখানে আছে 484। এটা দিয়ে এটারে আমরা ভাগ করবো যখন, তখন পি হইব গিয়া 25, অর্থাৎ 25 ওয়াট। তো আমরা এখানোর আনসার যেটা আছে, এখানে হইব গিয়া আনসার 25 ওয়াট। নেক্সট কোয়েশ্চন যেটা আছে 36 নম্বর, দেখো নিচের চিত্র চুম্বক বল রেখা দেখানো হয়েছে। তো এখানে দেখা গেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে। তো এখানে বার ম্যাগনেট ইউজ করিয়া এই ফিল্ড লাইনটা ড্র করা হয়েছে। তো নিচের কোনটা শুদ্ধ হইব? 1 নম্বর দেখো, এটা ম্যাগনেটর ভিতরে দিয়া লাইন গেছে, এটাও ম্যাগনেটর ভিতরে দিয়া লাইন গেছে। তো ম্যাগনেটর ভিতরে দিয়া লাইন যাইতো না কোনো সময়, এটাও ম্যাগনেটর ভিতরে দিয়া লাইন গেছে, ম্যাগনেটর ভিতরে দিয়া লাইন যাইতো না। এখন আমরা এখানের মাঝে যদি দেখি, এটা তো ম্যাগনেটর বাইরে দিয়া লাইন এইগুলা গেছে। তো এই দুইটা থেকে একটা হইব, এই দুইটা থেকে একটা হইতে হইলে আমরা কোনটা হইব? আমরা দেখো ইকানোর মাঝে ফাইয়ার এস তাকিয়া এনো গেছে, এস তাকিয়া এনো গেছে। ইকানো দেখি আর আমরা এন তাকিয়া এসও গেছে, এন তাকিয়া এসও গেছে। তো আমরা জানি সবসময় নর্থ তাকে সাউথে দিয়ে যায় এইগুলা। তো ইকানোর মাঝে আমরা শুদ্ধ হইব ওটা, এটা হইল গিয়া ভুল। তো আমরা এ নম্বরটা শুদ্ধ হইব। নেক্সট দেখো কোয়েশন 37, ইন রাইট হ্যান্ড থাম্ব রুল। তো এখানেও আমরা দেখছি যে এই যে রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা আছে, অর্থাৎ এই ডান হাতের সূত্র যেটা আছে, তো এটার মাঝে আমরা কইছে থাম্ব রিপ্রেজেন্ট। তো এখানে বৃদ্ধা আঙ্গুল যেটা আছে, ডান হাতের সূত্রের মধ্যে বৃদ্ধা আঙ্গুলে কিতা নির্দেশ করে। তো আমরা এই ডান হাতের সূত্র বাম হাতের সূত্র দুটা পড়েছি। তো এখানের মাঝে দেখি আমরা ডান হাতে কিতা করে, উপর দিকে কিতা থাকে, ডান হাত তো এরকম থাকে, উপর দিকে থাকে এটা বিদ্যুৎ প্রবাহের দিক। তো এখানে বিদ্যুৎ প্রবাহের দিকটা হইল সি নম্বর।
আচ্ছা, নেক্সট কোয়েশন, বৈদ্যুতিক প্ৰবাহে যে এখন চুম্বক ক্ষেত্ৰৰ সৃষ্টি কৰিব পাৰে এই পৰিঘটনাটো আৱিষ্কাৰ কৰিছিল, মানে ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, প্রত্যেকটা ইলেকট্রিক কারেন্টে ম্যাগনেটিক ফিল্ড একটা বানায়। তো এটা প্রথমত সে আবিষ্কার করছেন। তো আমরা জানি এই আবিষ্কারটা ইলেকট্রিক কারেন্টে ম্যাগনেটিক ফিল্ড বানায়, এটা করছেন ওরস্টেড। আনসার নাম্বার সি। নেক্সট কোয়েশন আছে, among the following which is non-renewable source of energy? তো আমরা এখানে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি এখানে মাঝে আছে বায়ু শক্তি, এটা না, বায়োমাস এটা হইতো নাই, তারপরে হইল গিয়া ন্যাচারাল গ্যাস, এই ন্যাচারাল গ্যাসটা হইল গিয়া নন রিনিউয়েবল, অনবীনযোগ্য সম্পদ। সোলার এনার্জি এটা তো নবীনযোগ্য, একমাত্র অনবীনযোগ্য রইব ন্যাচারাল গ্যাস, একবার শেষ হইলে আর একবার পাওয়া যাইতো না। নেক্সট কোয়েশন আছে 40 নাম্বার, in hydroelectric power plant more electrical power can be generated if water falls from greater height because, তো একটা জলবিদ্যুৎ প্রকল্প যেটা আছে এটা অধিক উচ্চতার থেকে যখন জলটা পড়ে তখন বৈদ্যুতিক শক্তি উৎপাদন করার কারণটা কিতা কিতা হইব। তো এখানে কইছে ইয়ার উচ্চতা বৃদ্ধি পায়, হাই টেম্পারেচার ইনক্রিজ, এখানে উচ্চতা হয়েছে উষ্ণতা হইতো, ইটস টেম্পারেচার ইনক্রিজ মানে ইহার উচ্চতা হয়েছে, এখানে হইব উষ্ণতা বৃদ্ধি পায়। তো এখানে উষ্ণতা বৃদ্ধি হইয়া আমরা কোনো লাভ নাই, আমরা যেহেতু জলবিদ্যুৎ প্রকল্প থেকে আমরা কারেন্ট উৎপন্ন করতাম। তো এখানে হয়েছে অধিক পরিমাণের স্থিতিশক্তি গতিশক্তিলৈ রূপান্তরিত হয়, এইটাই তো আমরা মেইন খাম, যে লার্জার অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কনভার্ট হইতো, তারপরে গিয়ে তো আমরা এটা বিদ্যুতিক শক্তি পাইতাম। উচ্চতার লগে লগে পানির বিদ্যুৎ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, পানির মাঝে কোনো বিদ্যুৎ থাকেনি, বিদ্যুৎ শক্তির পরিমাণ বৃদ্ধি পাইতো, পানির অধিক অণু আয়ন লই ভাঙ্গি যায়, এখানে তো জলরে তো আয়নিক ডিসোসিয়েট করা না, যে এখানে আয়ন জলর আয়ন ভাঙ্গিয়া জলর যদি এখানে আয়ন ভাঙ্গিতে তো হাইড্রোজেন আর অক্সিজেন হইয়া যাইতো গিয়া, এখানে আমরা ভাঙ্গিয়া তো লাভ নাই। আর জলর মাঝে এখানে হয়েছে যে পানির বিদ্যুতের পরিমাণ বৃদ্ধি পায়, পানি তো বিদ্যুৎ থাকেও না, তো এখানে বৃদ্ধি পাইতো হই থাকিয়া পানি দিয়ে কিতা করা হয়, টারবাইনটা ঘুরানি হয়, টারবাইনটা ঘুরানির লগে তো যান্ত্রিক শক্তিটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা আনসারটা হইব বি নম্বর। নেক্সট হইল গিয়া 41, যদি একটা খাদ্য শৃঙ্খল থাকে গ্রাস, টাইগার, ডিয়ার টাইগার, ঘাস, হরিণ, বাঘ, তো এখানোর মাঝে যদি এই তিনটা যদি খাদ্য শৃঙ্খল হয় আর হঠাৎ করে কইছে যদি ডিয়ার ইজ মিসিং, তো এখানোর মাঝে যদি হরিণটা যদি হঠাৎ করে মিস মারি দেয় মানে সব হরিণ মারা যায় গিয়া, তো এখানো বাঘর অবস্থা কিতা হইব। তো কি ঘটিব, যেতিয়া তলত দিয়া খাদ্য শৃঙ্খলৰ পৰা হরিণ নাইকিয়া হব, মানে হরিণ যদি এখান থেকে ই খাদ্য শৃঙ্খল থেকে যদি হরিণ যদি সব মরি যায় যদি, তো বাঘর অবস্থা কিতা হইব। এখানে কইছে বাঘর সংখ্যা বাড়ি যাইব, কিলা বাঘ বাড়িব, হরিণ মরলে বাঘ বাড়িত কি, বাঘর সংখ্যা কমব, এটা তো কমব খান ঠিক আছে, হরিণ যখন মরি যাইব তখন বাঘে কিতা করব, খাওয়ার পাইতো নাই, খাওয়ার না পাওয়ার লগে লগে বাঘগুলা আনা খাইয়া মরি যাইব, এটা শুদ্ধ আছে। এরপরে দেখো, আর শুদ্ধ বলতে শুদ্ধ না, আমি চাইরোটা অপশনটা আমি আগে দেখতে লাগবো। বাঘে গা খাবলৈ আরম্ভ করিব, এটা কোনোদিন হইছে নি যে বাঘে যখন হরিণ খাইতে পারছে না, সব হরিণ মরি গেছে, তে এখন আর নিরুফা হইয়া বাঘে ঘাস খাওয়া শুরু করিচ্ছে, তো ইলা তো ওইলে তো বাঘ এগু গরু হয়ে যাব বা বাঘ এগু বাদে হরিণ হয়ে যাব। তো বাঘে এখানে কোনো সময়ও হে আইয়া মানে খানি না পাইলে হে ঘাস খাওয়া শুরু করতো না, হে যেটা মাংস খায় হে মাংসও খাইব, হে মাংস বুঝি প্রাণী মাংস খাইব, মাংস না পাইলে যে ঘাস খাইলি তো এরকম নাই। তো এখানেও হে কোনো সময় ঘাস খাইতো নাই, এটা গুড়া নাই যে তোমার গুড়ায় কি খায়, একটা কথা আছে আমরা গ্রামীণ ভাষায় একটা কথা আছে যে তোমার গুড়ায় কি খায়, চানা মটর খায়, তো না পাইলে কি খায় বলে দুবলিগার জ্বর খায়। তো বাঘে এইরকম খানি না পাইয়া মাংস না পাইয়া যে গা খাওয়া শুরু করে দিব, এটা কোনোদিনও সম্ভব নয়। তো আমরা এখানের মাঝে পাইলাম বি নম্বর একটা পাইছি শুদ্ধ, তার থেকেও ভালো অপশন যদি পাই তাহলে আমরা কিন্তু এটা দেখাইম
নেক্সট দেখো বাঘর সংখ্যা কমিব, এখানেও হয়েছে দেখো বাঘর সংখ্যা এখানেও পপুলেশন অফ গ্রাস গাহর সংখ্যা কমিব, গার সংখ্যা কিলা কমব, গার সংখ্যা তো কমতো নাই, গার সংখ্যা বাড়িব, যেহেতু হরিণ মরি যাইব তো গা খারা কেউ থাকতো না, তখন গাছ বাড়িব। তো এখানের মাঝে আমরা অপশন দিকে লাস্ট অপশন বাঘর সংখ্যা কমিব, বাঘ যেহেতু হরিণ নাই বাঘ সব মরি যাইব আর গার সংখ্যা বাড়িব, তো এটা আমরা রইব আনসার। মানে হরিণ মরি গেলে বাঘ সব মরি যাইব লগইয়া, কারণ খানি পাইতো নাই, আর হরিণ মরার কারণে গাছ যেগুলো আছে এগুলো খারা কেউ থাকতো না, যার কারণে গাছটা বাড়ি যাইব। তো এখানের মাঝে আমার কিছু স্টুডেন্টের মনে একটা কোয়েশ্চন থাকতে পারে যে হরিণ মরি গেলে বাঘ কিলা মরব, যে হরিণ যখন মরব তো বাঘে খানি পাইতো না, যখন বাঘে গরু খাইব ছাগল খাইব, তো এইখানে তো বাঘ তো বাঁচিব। আবার মনে আইব কথা যেন হরিণ যদি মরি যায় তে ঘাস খেয়ে খাইব, গরুয়ে ঘাস খাইব, ছাগলে ঘাস খাইব, তো ঘাসগুলা খেনে ঘাসের সংখ্যা বাড়িতো আর বাঘর সংখ্যা মরতো। দেখো এটা হইলে মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ইকানো যেন তোমার গরুয়ে ইয়া ঘাস খাইব ছাগলে ঘাস খাইব এটার কথা ইনো কোয়া হয়েছে না, ইকানো কোয়া হয়েছে যেন ঘাস হরিণ বাঘ যদি এক খাদ্য শৃঙ্খল থাকে অন্য খেয়েও থাকে না তখন কিতা দশা হইব। তো ইকানোর যে উদাহরণ দেওয়া হয়েছে শুধুমাত্র ও উদাহরণের বেচাই পায়। তো ইকানো কইবা না বলে হরিণ মরি গেলে কিতা হইলো গরুয়ে ঘাস খাইব ছাগলে ঘাস খাইব, তো খাইব তো ইকান ঠিকও আছে, কিন্তু ইনোর মাঝে তোমার গরু ছাগলের মাত আইছে না। তো তোমার যেটা জিনিস দেওয়া হয়েছে ও জিনিস নিয়ে চিন্তাধারা হইতো। তো এখানের মাঝে দেখা আছে ঘাস হরিণ বাঘ, মানে ঘাস শুধু হরিণেও খাইব আর হরিণে শুধু বাঘেও খাইব। তো এই পরিস্থিতিত কিতা হইব, হরিণ মরলে বাঘও মরব খানি পাইতো নাই আর ঘাস সংখ্যা বাড়ি দিব। তো এখানে আমরা অন্য থিঙ্কিং যদি করি বলে না ঘাস গরুয়ে তো খাইব ছাগলে খাইব, তো ইনো আমরা গরু ছাগলের কথা তো মাথা আইছে না, যেহেতু আমরা এটা চিন্তা আনতাম পারতাম না। নেক্সট কোয়েশ্চন দেখো 42 নাম্বার, স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজন ইজ গুড ওজন। তো স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে ওজন স্তর থাকে এটা খুব ভালো ওজন। তো এটা ভালো ওজন, ওজন তো সবসময় ভালো। ওজন সকালে যখন ঘুম থেকে ওইটা মর্নিং ওয়াক করবায় তো ওজন যখন আমরা শ্বাস প্রশ্বাস লইমু তো এটা খুব ভালো আমরা লাগিয়া, স্বাস্থ্য লাগি ভালো। আর উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যেটা ওজন আছে এটাও আমরা লাগি ভালো, কারণ এটা কিতা করে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরেও কিন্তু আরও ওজন থাকে, তো ম্যাক্সিমাম 90% ওজন থাকে স্ট্র্যাটোস্ফিয়ারও। তো স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনটা খুব ভালো ওজন, এটা তো ঠিকও আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজন প্রোটেক্টস আস ফ্রম হার্মফুল এফেক্ট অফ আল্ট্রাভায়োলেট লাইট। তো এখানে আমরা জানি যে ওজন স্তরের খাস কিতা, ওজন স্তরে কিতা করব আমরা অতি বেগুনি রশ্মি থেকে আমরা বাঁচাইব, যে অতি বেগুনি রশ্মি আমরা শরীরে যদি পড়ে তাহলে স্কিন ক্যান্সার হয়, তো এটা থেকে আমরা ওজন স্তরে আটকাইলাই। তো এটার মাঝে আমরা কিটা আছে অ্যাসার্টেশন যেটা আছে নিশ্চয়ুক্তি এটা শুদ্ধ, আর তার কারণ যেটা এসে এটাও শুদ্ধ, এর মানে আমরা আনসারটা হইব এ নম্বর। নেক্সট কোয়েশন দেখো, দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ কনস্ট্রাকশন অফ লার্জ ড্যামস আর। বৃহৎ নদীবান প্রকল্প যেটা আছে তো ইটা করলে আমরা কিতা কিতা ক্ষতি হইব। তো ইকানোর মাঝে দেখা গেছে বৃহৎ পরিসরের শস্য পতারর ক্ষতি হইব, মানে বৃহৎ আমরা যে শস্য ক্ষেত্র যেগুলো আছে তো ইকানোর মাঝে ক্ষতি হইব, বৃহৎ মানে ক্ষতি তো হইব, কারণ আমরা যেহেতু নদীবান প্রকল্প হইব তো এখানের থেকে বন্যা হইব, বন্যার ফলে আমরা খাদ্যশস্য যেগুলো আছে এগুলা নষ্ট হইব। এই কারণে হচ্ছে বৃহৎ পরিস্থিতিতন্ত্র বিনষ্ট হব। তো আমরা ইকোসিস্টেম যেটা আছে ইকোসিস্টেম টোটালি যে ডেস্ট হয়ে যাবো লেখার নাই যে সব জিনিস মরি যাইব, সব জিনিস তো মরতো নাই, হয়তো দুই একটা প্রাণী মরব বা কিছু কিছু ছোটো ছোটো প্রাণী মরব। তো এই কারণের মাঝে যে পুরা এন্টায়ার এরিয়ার যে লার্জ ইকোসিস্টেম যে মরি যাইব এটা কোনো সময় হইতো নাই। তো এই কারণের মাঝে আমরা কিতা পাইলাম এ নম্বর তো শুদ্ধ, বি নম্বর ভুল। এগুলো হয়েছে না এ এবং বি দুটা নহয়, তো দুটা নহয় তো হইতো নাই। আর এনে হয়েছে বোথ এ এন্ড বি, মানে এ এবং বি দুটা শুদ্ধ হইতো নাই। তো আমরা এখানে আনসার পাইলাম এ নম্বর। নেক্সট কোয়েশন 44, among the statements given below select the ones that correctly describe the concept of sustainable development. তো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কিতা বুঝি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বুঝি আমরা পরিবেশের ন্যূনতম ক্ষতির লগতে পরিকল্পিত উন্নয়ন, এটা হইল আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে প্ল্যান্ড গ্রোথ উইথ মিনিমাম ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট। তো এটা হইল আমরা ন্যূনতম
ন্যূনতম ক্ষতির লগতে পরিকল্পিত উন্নয়ন, তো এটা হইব গিয়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চন আছে, পিক দ্য কারেক্ট কম্বিনেশন অফ টার্মস হুইচ হ্যাজ নো ফসাইল ফুয়েল। তো এখানের মাঝে আমরা জীবাশ্ম ইন্ধন কোনটায় বুঝায় না, নো ফসাইল ফুয়েল মানে জীবাশ্ম ইন্ধন নাই। তো এখানের মাঝে উইন্ড তো জীবাশ্ম ইন্ধন নাই, ওসেনও নাই, কোল কিন্তু জীবাশ্ম ইন্ধন। এখানের মাঝে কেরোসিন জীবাশ্ম ইন্ধন, উইন্ড টাইড এগুলা জীবাশ্ম ইন্ধন নাই। তো আমরা কইছে এই কম্বিনেশনের মাঝে টোটালটা জীবাশ্ম ইন্ধন নাই। উইন্ড এটা তো জীবাশ্ম ইন্ধন নাই, উড যেটা এটাও জীবাশ্ম ইন্ধন নাই, এটা তো ফসাইল নাই। জীবাশ্ম মানে যেগুলা কয়লা পেট্রোলিয়াম যেগুলো আছে এগুলো হইলো জীবাশ্ম। তো এই কারণে আমরা উডটাও নাই, সানও নাই। তো আমরা আনসারটা হইব সি নম্বর। তো স্টুডেন্ট এখন আমরা 45টা কোয়েশন আমরা সলভ করে লইছি একটা ডিস্ট্রিক্টর। তো প্রত্যেক দিন তোমরা একটা একটা করে ডিস্ট্রিক্ট পাইবাই। তো চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও, আর লগর বন্ধু বান্ধব যারা আছেন তারা এটা শেয়ার করে লিও। তো নেক্সট ভিডিওগুলা পাইলিবাই, ইমিডিয়েট পাইবাই, চ্যানেলটা ফলো করিয়া রাখিও। থ্যাংক ইউ।